দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 2:30টায় প্রথমে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। পরে বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট সহ কয়েকটি দলের সঙ্গেও সংলাপে বসেন প্রধান উপদেষ্টা। দর্শক, এই নিয়ে বিস্তারিত রিপোর্ট নিয়ে আছেন ইউসুফ আলী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সরকারি বাসভবন যমুনায় প্রথম দিনে সংস্কার নিয়ে সংলাপে অংশ নিতে যান বিএনপি, জামাতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন ও এবি পার্টির শীর্ষ নেতারা। সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জনগণের আশা আকাঙ্ক্ষার কথা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। এনআইডি কার্ড অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে বলেছি। বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে স্মরণের কথা বলে এসেছি। কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং তা কতটুকু ফলপ্রসূ হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে না বললেও সংস্কারকেই বেশি প্রাধান্য দিচ্ছেন বলে জানান জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেশ শাসনের জন্য আসেননি, দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। অতীতে যা হয়েছে আমরা পিছনে ফেলে দিলাম, তবে যারা মানুষ খুন করেছেন, গুম করেছেন, লুণ্ঠন করেছেন, দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, আয়নাগর তৈরি করেছেন, দিবারাত্র মানুষের উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত হোক, এটা আমরা দাবি করি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদ দেখতে চায় না দেশের মানুষ। একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থাই এখন সবার প্রত্যাশা। দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন। যাদের দিয়ে ফ্যাসিস্ট সরকার অত্যাচার নিপীড়ন চালিয়েছে, প্রশাসন থেকে তাদের সরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা কোনো রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 111 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। তার জন্যই আমরা তাদের হাতে দায়িত্ব দিয়েছি, যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ, তারা কাজ করছেন। তবে যত দ্রুততার সঙ্গে সঠিকভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে এই সরকারকেই ব্যবস্থা নিতে হবে। দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্য মুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2.0 বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে কথা বলেন সার্জিস আলম। আমরা আজকে অনেকে বলছি যে এই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী, তাদের মধ্যেও তো অনেক ভালো ছিল। স্পষ্ট একটি কথা হচ্ছে, এই আওয়ামী লীগের যে এমপি মন্ত্রী হওয়ার পরে তাকে আপনি ভালো খারাপ দিয়ে জাজ করছেন, কিন্তু সে ওই এমপি হয়ে সংসদে গিয়ে 16 বছর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদকে পরিচালিত করেছে, সেই কথা কেন আপনি বলছেন না? তাদের যদি ন্যূনতম ওই ব্যক্তিত্ব থাকতো, তাহলে তারা ভালোটাকে ভালো বলতো, খারাপটাকে খারাপ। অন্তত ওই খারাপের সাথে যুক্ত হয়ে ওই সংসদে গিয়ে এমপির আসনটিকে দুষ্কৃতিকারীদের মতো ওইভাবে অলঙ্কৃত করতো না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীর উত্তরে আহতদের সংখ্যা 197 জন, শহীদ হয়েছে 28 জন, নিখোঁজ রয়েছেন একজন। এই তথ্য জানিয়েছে সংগঠন 24-এর গণ অভ্যুত্থান উত্তরা। গণ অভ্যুত্থানের শহীদদের যথাযথ মর্যাদা ও আহতদের সুচিকিৎসা সহ যাবতীয় সহযোগিতা নিশ্চিতের লক্ষ্যে সকালে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শহীদ মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমানের স্নিগ্ধের হাতে শহীদ ও আহতদের তালিকা তুলে দেওয়া হয়। যারা শহীদ হয়েছে তাদের পরিবার এবং যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য যা করণীয় তা করা। তো পুনর্বাসনের ক্ষেত্রে কর্মসংস্থানও একটি ভালো পদ্ধতি। আমাদের উত্তরাতে আহত সংখ্যা আজকে যে লিস্ট পেয়েছি সেই অনুসারে আহত সংখ্যা 197 জন, শহীদ হয়েছেন 28 জন এবং নিখোঁজ হয়েছেন একজন। দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহ্বান জানান তিনি। সেনাপ্রধান বলেন, এদেশে সবার সম অধিকার রয়েছে, যার যার ধর্ম শেষে পালন করবে, এর জন্য যা যা দরকার করা হবে। প্রতি জেলায় পূজা মণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর থাকবে বলেও জানান সেনাপ্রধান। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবি কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর। ডিবি অফিসের মানুষ ন্যায় বিচার পাবে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে কথা বলেন তিনি। নতুন ডিবি প্রধান বলেন, ডিবি পরিচয় তুলে আনার কলঙ্কিত অধ্যায় আর থাকবে না। কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। বিস্তারিত রয়েছে নুসরাত শারমিনের রিপোর্টে। ডিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে সাংবাদিকদের সাথে পরিচিতি এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো। তিনি জানান, ডিএমপির গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর। এখন থেকে ডিবি অফিসে মানুষ ন্যায় বিচার পাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন রেজাউল করিম। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে। ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ডিবি পরিচয় তুলে আনার কলঙ্কিত অধ্যায় আর থাকবে না। কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানান ডিবি প্রধান। আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব, ন্যায় নীতি, পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা শুনব, তাদেরকে কিভাবে আইনগত সহযোগিতা করা যায় সেটি দেখব। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল। রেজাউল করিম মল্লিক আরও বলেন, এখন থেকে ডিবিকে শুধু অপরাধীরাই ভয় পাবে। যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করবেন, ন্যায়নীতি, পেশাদারিত্ব এবং সততার সাথে ভুক্তভোগী এবং অসহায়দের সহায়তা করার কথা জানান নতুন ডিবি প্রধান। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের প্রায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় শেরপুরে 3 জনের মৃত্যু হয়েছে। বৃষ্টিতে সীমান্তবর্তী ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নিয়ালিতাবাড়ি উপজেলার কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে মহারশী, চেল্লাখালী ও ভোগাই নদীর বাঁধের 7 স্থান ভেঙে উপজেলা সদর ও নালিতাবাড়ি পৌর এলাকা সহ শ্রীবর্দীর অসংখ্য গ্রাম ডুবে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রাকিব হাসানের রিপোর্ট।
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ও দোবাউড়া উপজেলার ১৯টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দোবাউড়ার নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে ৭টি ইউনিয়নের প্রায় ২০,০০০ বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজি বাগান ও মাছের খামার সহ কৃষকের রোপণকৃত আমন ফসল। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা, আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, রান্না বাড়া করতে পারে না, খাওয়া দাওয়া নাই, ফসলের এমন কোনো জমি নাই যে তলাইছে না, রান্না বাড়া করতে পারি না, খাওয়া দাওয়া নাই। এদিকে হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে কৃষকের রোপণকৃত আমন ফসল, সবজি বাগান ও মাছের খামার সহ বিস্তীর্ণ মাঠ। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দী মানুষকে। খাবারের অভাবে আছে, তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। পাশাপাশি জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি। এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে শেরপুরের বেশ কিছু অংশে। এতে শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও জিনাইগাতি উপজেলার কমপক্ষে ১১৩টি গ্রাম ও ময়মনসিংহের দোবাউড়ার ৫০টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। বন্যায় তলিয়ে গেছে এসব অঞ্চলের ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বাড়তে শুরু করে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ নদীর দুটি বেড়িবাঁধ ভেঙে পানি উপচে পড়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর দুটি বাঁধ ভেঙে পানি উপচে পড়েছে। শেরপুর জেলার ৩টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৩ উপজেলার অসংখ্য মাছের ঘের ভেসে গেছে। রাকিব হাসান, মাইটিভি। গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ধারা ১১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ছুটির দিনেও সৃষ্টি হয় যানজট। জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি চান নগরবাসী। দর্শক রুশাদ শামিনের রয়েছে আরও একটি রিপোর্ট। টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হওয়ায় নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ধানমন্ডি, পল্টন, মালিবাগ, রাজারবাগ, নিউ মার্কেট, মিরপুর সহ বিভিন্ন এলাকার সড়কগুলো তলিয়ে যায় পানিতে। ড্রেনগুলো পরিষ্কার করা না ঠিকমতো, পানি কারণে পচা পানি, হাঁটতে পারি না। সাপ্তাহিক ছুটির দিন হলেও জলাবদ্ধতার কারণে রাজধানীর কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরিবহন সংকটে গন্তব্যে পৌঁছতে ভোগান্তিতে পড়তে হয়েছে বেসরকারি অফিসে কর্মরতদের। বারান্দা পর্যন্ত পানিতে একেবারে ভরপুর হয়ে গেছে। পল্টন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ, ওদিকে আমরা কাকরাইল মোড়, বিজয়নগর, এগুলো পানি বন্ধ হয়ে যাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসও হতে পারে বলে সতর্ক করা হয়েছে পূর্বাভাসে। নুসরাত শারমিন, মাইটিভি, ঢাকা। আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, বন্যা পুনর্বাসন ও পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সর্দার উদয় রায়হান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, উপকূলীয় অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ডক্টর হাফিজ আশরাফুল হক শাহবাজ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় ডক্টর আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, আজ সুন্নাহ ফাউন্ডেশন বিশেষ কর্মী বাহিনী গড়ে তুলে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারে। এছাড়া বিভিন্ন দুর্যোগে আজ সুন্নাহ ফাউন্ডেশনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ। 4 দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভে ভয়াবহ বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের তাৎক্ষণিক তৎপরতায় ৪৭ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়, তবে আতঙ্কে সাগরে ঝাঁপ দিয়ে মারা যান একজন। এদিকে উপরের অংশে আগুন লাগলেও ভেতরের দিকে ছড়ায়নি বলে জানিয়েছে কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে মামুন রশিদের তথ্যচিত্রে নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। হঠাৎ বিকট আওয়াজ, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী জাহাজে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গা এলাকায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভ বিস্ফোরণের পর জলে 2 ঘন্টা।
শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও অগ্নি দুর্ঘটনায় ৩ জন নিহতের ৪ দিনের মাথায় বাংলার সৌরভে আগুনের ঘটনা ঘটে। এ সময় জাহাজটিতে থাকা ৪৮ জন ক্রুর মাঝে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন একাধিক নাবিক। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ৩টি মেটাল শার্ক, বিসিজিটি প্রমত্ত উদ্ধারকারী টাগবোট উদ্ধার অভিযান চালায়। অংশ নেয় নৌবাহিনীর 4টি টাগবোটও। একে একে ৪৮ নাবিকের মধ্যে ৪৬ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হয় সাদেক নামে এক নাবিকের মরদেহ। বিস্ফোরণ তো সবাই কে পড়ছে, আমরা মনে করছিলাম হয়তো ধাক্কা টাকা লাগছে কোথাও, কিন্তু যে আগুন করে বলতেছিল সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তো আমরা বাইরে গিয়ে দেখলাম যে অনেক জায়গায় আগুন ছড়াই গেছে। ধারাম করে আওয়াজ হওয়ার সাথে সাথে আমি ওই জায়গায় যাই, দেখি এসপটে 3-4টা প্লেট উল্টে যাই। ওখান থেকে মানে আগুনের ফুলকি, প্রচুর আগুনের ফুলকি, ওই তেলের ট্যাঙ্কির ওখানে যেখানে তেল থাকে ওই জায়গায় আগুন লাগছে। যেটা ব্লাস্ট হয়েছে, ব্লাস্টের মতো ইয়ে হয়েছে, আগুনটা ছড়াই গেছে বা আগুনের ফুলকিগুলো জ্বলতেছে। তখন আর দেখতে জানি যে কোথায় হয়েছে, কী হয়েছে বাড়ি। তখন আমরা সবাই আমাদের সেফটি ইকুইপমেন্টগুলো আছে, এগুলো নিয়ে আফটে চলে আসছে একদম। জাহাজটিতে ১১,৬০০ মেট্রিক টন ক্রুড অয়েল ছিল, তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। উপরের অংশে আগুন লাগলেও তা ভিতরে ছড়ায়নি বলে জানায় কোস্টগার্ড। তেলের জাহাজের যে মেইন ট্যাঙ্ক সেখানে আগুন লাগেনি। আগুনটা যেহেতু 4 পার্টের দিকে লেগেছে, এই জন্য এখন পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে এবং এটার কন্ডিশন ভালো। গত 30 তারিখ যে ঘটনাটি ঘটেছিল বাংলার জ্যোতি, সেটি তদন্ত কমিশন হয়েছে অনেকগুলোই, এবং এর মধ্যে একটি তদন্ত কমিশনের রিপোর্ট আমরা দেখেছি। এই ঘটনাটি যদিও একই ধরনের ঘটনা মনে হয়, কিন্তু প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ঘটনা পৃথক, মানে ওটাকে আলাদাভাবে তদন্ত করার প্রয়োজন আছে এবং তদন্তের পরেই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারব। উদ্ধার হওয়া নাবিকদের নৌবাহিনী হাসপাতাল বানুজা পতেঙ্গায় জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়। SM আরিফ, মাই টিভি। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এরপর বাদজোহর বাড়িধারা কূটনৈতিক এলাকার ৮ নম্বর সড়কে অবস্থিত বায়তুল আতিক জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ মর্গে রাখা হবে। আগামীকাল সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিজ গ্রাম মুন্সিগঞ্জের শ্রীনগরে নেওয়া হবে। সেখানে সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং বাদজোহর গ্রামের বাড়ি মজিদপুর দোয়াহাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।